কাল প্রথম রমজান শুরু হচ্ছে। গতকালকেই পুরো রমজানের বাজার সদাই বাড়ির কর্তারা করে ফেলেছেন। প্রথম সেহরিতে বাড়ির সকলেই উঠে। রিশা, রোশনি, রাফিও ঘুমানোর আগে বারবার মাকে ফাঁকা হুমকি দিয়ে যায়। সেহরিতে যেন অবশ্যই ডাকা হয় তাদের। তিথি রিশানের হাতের ব্যান্ডেজ দিয়ে খাবারের ট্রে খানা এগিয়ে এনে বসে পাশে। ঈশান নিশ্চুপ হয়েই বসে থাকে। মুখে কোনো রা নেই একেবারে। তিতির এক পলক খাবারের দিকে, আরেক পলক ঈশানের মুখের দিকে ফেলে। তারপর দৃষ্টি তাক করে ব্যান্ডেজ করা হাতখানার দিকে। সে না খাইয়ে দিলে খাওয়ার উপায় নেই লোকটার। মনে পড়ে গতরাতে তাকে ঈশান খাইয়ে দিয়েছিল। ঈশান নরম দৃষ্টিতে তাকিয়ে আছে তিতিরের মুখের দিকে। তিতির কিছু একটা ভাবছে সম্ভবত। মেয়েটার মনের কথা বেশ বুঝতে পারছে ঈশান। খাবার খাইয়ে দেবে না কি এভাবে রেখে চলে যাবে, সেটা দিয়ে দোনোমনায় রয়েছে। ঈশান কোনোরকম আগ বাড়িয়ে কথা বলে না। দেখতে চায় তিতির কি করে। তিতির সময় নেই, দীর্ঘশ্বাস ফেলে। খাবার ট্রেটা বিছানায় রেখে গিয়ে হাত ধুয়ে আসে। প্লেটে খাবার মাখায়, বিনা বাক্যে খাবার এনে ধরে ঈশানের মুখের সামনে। ঈশান তাকালো খাবারের দিকে। চিংড়ি মাছ ভুনা দিয়ে মেখে ধরেছে তার মুখের সামনে। তিতিরের প্রিয় খাবার চিংড়ি, সেটা সে জানে। বিয়ের দিন শুনেছিল মায়ের কাছে, অসম্ভব পছন্দ যাকে বলে। তবে ঈশান খায় না, খেতে পারে না আর কি, অ্যালার্জি হয়। তবে কেন যেন এই মুহূর্তে কোনো প্রতিবাদই করতে ইচ্ছে হলো না। আরো কঠিন কঠিন শাস্তি মাথা পেতে নিতে ইচ্ছে হচ্ছে তিতিরের থেকে। ঈশানের কোনো প্রতিক্রিয়া না দেখে কপাল কোঁচকায় তিতির। গম্ভীর গলায় বলে, হাঁ করছেন না কেন? তুই খাবি না? আপনি আগে খেয়ে নিন, আমাকে নিয়ে চিন্তা করতে হবে না। খাবার দেখে দিচ্ছিস তো? তিতির খাবারের দিকে তাকায়। খাবার কি সমস্যা বুঝতে পারে না। ট্রেতে তিনটে বাটি তরকারির, চিংড়ি একটাতে, অন্যটাতে পাবদা মাছ, বাকিটাতে ডিম ভুনা। সমস্যা কোথায় এতে? তিতির মুখ বাঁকায়। গম্ভীর গলায় বলে, খাবার আমি আনিনি, আপনার মা এনেছে, সুতরাং বিষ মেশায়নি, খেয়ে নিন। ঈশান দীর্ঘশ্বাস ফেলে। খোঁচা মেরে কথা বলাটা এই মেয়ের স্বভাবে পরিণত হয়েছে এই কদিনেই। সামনে তো আরো দিন পড়েই আছে। তিতির তখনও ভ্রু কুঁচকে নিজের হাতটা ধরে আছে ঈশানের সামনে। সেদিকে তাকিয়ে শুকনো ঢোক গিলে মুখ তুলে নেয় খাবারটা। বিয়ের দিন রাতে যখন তাদের একসাথে বসে খাওয়ানো হচ্ছিল, তখন তার মা বারবার বলে দিচ্ছিল ঈশানের পাতে কিছুতেই যেন চিংড়ি না পড়ে। তিতির কি খেয়াল করেনি সেটা? তিতির সময় নিয়ে সবগুলো পদই নিয়ে খাওয়াই ঈশানকে। ইতিমধ্যে বুকে ব্যথা শুরু হয়ে গেছে ঈশানের। গলায় ঢোক গিলতে সমস্যা হচ্ছে। কোনো মতে বলল, তুই খেয়ে নে, পেট ভরে গেছে আমার। খেলেনি তো না, আমি রাতে এর থেকে বেশি কিছু খাই না। তিতির কথা বাড়ায় না। ঈশান হেলথ কনসিয়াস ভয়াবহ ভাবে। সারাদিন খায়নি বলে রাতে ভাত খাচ্ছে। না হলে এখন বোমা ফেললেও সে হয়তো বাদ ছুতো না। নিজে সরে এসে বিছানায় এপাশটায় আর চোখে দেখে ঈশান তাকিয়ে আছে কিনা তার দিকে। না, নেই। ঈশানের এঁটো খাবারটুকুই আগে শেষ করে সে। অজান্তেই চোখে পানি আসে তার। তার বাকি খাবারটাও খেয়ে নেয় যতটুকু পারে। প্লেট গুছিয়ে নিচে যাওয়ার জন্য পা বাড়াতেই বাধা দেয় ঈশান। উল্টো হয়েই বসে আছে। ওখান থেকে কেমন এলট কণ্ঠে বলে ওঠে, রেখে দে বুয়া, এসে নিয়ে যাবে। আমিই রেখে আসছি। তিতির দ্রুত পায়ে নিচে নেমে আসে। ঈশানের দিকে ফিরে আরো তাকায় না। তাকালে হয়তো ততক্ষণে রক্তিম হয়ে যাওয়া ঈশানের মুখটা নজরে পড়তো তার। ঈশানও আর বাধা দিতে পারল না। শ্বাস আটকে আসছে। খাবারের প্লেটগুলো রান্নাঘরের সিঙ্কে রেখে হাত ধুয়ে এসে দাঁড়ায় ড্রয়িং রুমে। পরিবারের সকলে এখানে বসে আছে। ঘড়ির কাঁটায় রাত ৮টা পেরিয়েছে সবে। বাড়ির কর্তারা কেউ ফেরেনি। নয়নও বাইরেই আছে। ছোট গিন্নি খাইয়ে দিচ্ছেন রিশা, রোশনি আর রাফিকে। নুরি, নিশি নিজেদের প্লেটে খাবার নিয়ে সোফায় বসে মুভি দেখতে দেখতে খাচ্ছে। যদিও এ বাড়িতে সবার খাওয়া দাওয়া ডাইনিং এই হয়, তবে দু একদিন বাড়ির কর্তারা না থাকে, তার ব্যতিক্রম ঘটে আর কি। তিতিরকে দাঁড়ানো দেখে কেন যেন সবার মুখ জুড়ে লুকানো হাসি খেলা করে গেল। নিশি হাতের ইশারায় বসতে বলল বোনকে। তিতির বসলো বোনের পাশে।
নিশি বিনা বাক্যে নিজের প্লেটের চিংড়ির পিসটা মুখে পুরে দিল তিতিরের। একই ভঙ্গিতে নুরিও একই কাজ করলো। এ বাড়ির প্রতিটি মানুষ জানে তিতিরের কি পরিমাণ চিংড়ি মাছ পছন্দ। জ্বরের কারণে ঠিকমতো খেতে পারছে না দেখে নয়ন 5 কেজি গলদা চিংড়ি এনেছে গতকাল। মুখ ভরে চিংড়ি মাছ চিবোচ্ছে তিতির। পাশ ঘুরে রাহেলা আর রিক্তাকে খুঁজলো। নজরে না পড়তেই বোনদের দিকে ফিরে জিজ্ঞেস করলো, বড় মামুনি মেজো মামুনি কোথায়? নিশির মুখের খাবারটুকু গিলে আরেকটা মাছ তিতিরের মুখে দিল। দিদার আশ্রয়ে রমজান উপলক্ষে কিছু জিনিসপত্র দিতে গেছে। কখন গেল? একটু আগেও না আমাকে খাবার দিয়ে এলো। তোকে খাবার দিয়েই গেছে। কাল যেত কিন্তু দিদা আজকেই বায়না করলো। তিতির বুঝদারের মতো মাথা ঝাঁকায়। টেবিল থেকে পানির গ্লাস হাতে ঢকঢক করে পানি শেষ করে। দিদাও গেছে? মাথা নাড়ে নিশি নুরি। ছোট্ট গিন্নি বাচ্চাদের খাবার খাইয়ে প্লেটটা নিয়ে সরে যেতেই দু বোন ঘেঁষে বসলো তিতিরের দিকে। বাঁকা হাসি দুজনেরই মুখে। তিতির প্রথম গলা নামিয়ে প্রশ্ন করলো, কাল রাতে কোথায় ছিলিস হুম? আচমকা এহেন প্রশ্ন চুপসে গেল তিতিরের মুখ। তবে স্বাভাবিক রেখে বলল, আর বলো না, কি বৃষ্টি নামলো দেখলে না? আমাদের গাড়িটাও গেল খারাপ হয়ে। বাধ্য হয়ে তিতিরের কথাটা শেষ হয় না তার আগেই ফোড়ন কেটে ওঠে নুরি। প্রি হানিমুনটা সেরে ফেললি তাই তো? লজ্জায় রাঙা হয়ে গেল তিতিরের মুখখানা। কোনো মতে নিজেকে সামনে নিয়ে মুখের সামনে মাছি তাড়ানোর মতো ভঙ্গি করলো। বাজে কথা বলো না ছোট আপু, তমাও তো ছিল সাথে। কি আশ্চর্য, তমা যে অন্য রুমে ছিল আমরা তো সেটাই জানি। তিতির স্তব্ধ হয়। তার মানে তমার এরই মধ্যে তার দুই বোনের কানেই সব কথা তুলে ফেলেছে। না জানি কি পরিমাণ রংচং মাখিয়ে বলেছে। নিজের প্লেটটা টেবিলে রেখে নিশি নিজের উচ্ছ্বাসিত গলায় বলল, বলো না কি করলি? বলছি তো কিছু না, বৃষ্টি নেমেছিল বিদায় স্টে করতে হলো। দুর্যোগের মধ্যে তোমাদের খালি উল্টোপাল্টা কথা। নুরি বাঁ হাতে তিতিরের মোমের মতো গালটা টিপে ধরলো। তাহলে ব্লাশ করছিস কেন হুম? বুঝি না ভেবেছিস? তিতির হাত চাপা দেয় নিজের গালে। গাল দুটো ওই অসভ্য লোকটার কথা শুনলে একা একাই রং পাল্টানো শুরু করে দেয়। নিজের ওপর হতাশ সে, তার শরীর অথচ আজকাল তারই নিয়ন্ত্রণে থাকে না। মানা যায় ওই অসভ্য বেঈমান লোকটার জন্য কাঁপাকাঁপি শুরু করে। নিশি ঘেঁষে বসে মৃদু ধাক্কা দেয় তিতিরের গায়ে। খুব ভালোবেসেছে বল? কাল রাতে তো আমরা সবাই এই নিয়েই আলোচনা করছি। তিতির আরো লজ্জা পায়। তার অনুপস্থিতিতে এভাবে এইসব আলোচনা করার মানে হয়? বলছিস না কেন? তিতিরের মুখ কেন যেন আচমকা মলিন হয়। লজ্জা মিলিয়ে যায়। রিশা, রোশনি, রাফি টিভি দেখছে অতি মনোযোগের সহিত। সেদিকে দৃষ্টি তাক করে রাখে। তোমার ভাই আমাকে ভালোবাসে একথা কিভাবে মনে হয় তোমাদের? নিশি নুরি দুজনেই থমকায়। তিতির বোনদের দিকে এবার তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায়। বলে ওঠে, ভালোবাসা এত সহজে ভোলা যায় না আপু। একজনের নামে কবুল পড়লেই কি আগের অতীত ভোলা যায়? তোমার ভাইও পারেনি, পারবেও না সম্ভবত। নিশি নুরি দুজনেরই মুখখানা কালো হয়ে যায়। নিশি ভারী গলায় বলে ওঠে, ভাই আবার তোকে ওই মেয়েটার সম্পর্কে কিছু বলেছে? তিতির মলিন হাসে। তোমার ভাই অভিনয়ে 100-তে 100। সে এসব বলবে কেন? রুষাই বলেছে তোমার ভাইয়ের উঠবি সে। দু বোনের মাথাতেই বজ্রপাত হয়। আঁতকে ওঠে। রুষার সাথে তোর কথা হয়েছে? মাথা ঝাঁকায় তিতির। ধীর গলায় বলে, হয়েছে। ইভেন তোমার ভাই কিন্তু তার প্রেমিককে আমাদের বিয়ের কথা জানায়নি। নুরি ততক্ষণে উত্তেজনায় নিজের বাকি খাবারে হাত ধুয়ে ঘুরে বসেছে তিতিরের দিকে। নিশি মুখ মলিন করে ধ্যান ধরে বসা। আর কি বলছে ওই মেয়ে তোকে? খুলে বলতো। তিতির হালকা শ্বাস নিয়ে খুলে বলে সবটা। মুখ কঠিন হয় নিশি নুরি দুজনেরই। ব্লক করে দিসনি কেন? তিতির হাসে নুরির কথায়। বাঁকা গলায় বলে, কে আমি ওনার ওপর অধিকার খাটানোর? আমি ব্লক করব কেন? নিশি ধমকে ওঠে এবার। ওর বউ গাধা? কে মানে? কারোর জন্য অধিকার থাকে ভাইয়ের ওপর সেটা তোর। তিতির হেলান দেয় সোফায়, বুকে আড়াআড়ি হাত ভাঁজ করে। আমি জোর করে কিছু নিতে পারি না বড় আপু, এর জন্য তোমরাই দায়ী। গোটা একটা জীবনে তোমরা আমাকে না চাইতেও যত ভালোবাসা দিয়েছো, আমার কখনো মনেই হয়নি ভালোবাসা চেয়ে নেওয়ার জিনিস এটাও আমার কখনো কম পড়বে। আর আমাকে এটাও চাইতে হবে, ভাগাভাগি করতে হবে।
চোখ ছলছল করে ওঠে নিশি নুরির। সত্যি তাই, তিতিরকে তারা কোনো কিছুর অভাব রাখেনি, সোনায় মোড়ানো ভালোবাসা দিয়ে আগলে রেখেছে। এই পরিবার এর সবার চোখের মনি মেয়েটা। সে অবশ্য এসব ডিজার্ভও করে। লক্ষ্মী একটা মেয়ে, অথচ আজ দেখো ভাগ্যের পরিহাসে নিজের স্বামীর ভালোবাসা পাওয়া নিয়ে দ্বিধায় পড়ে আছে। তারা নিজেরাও বুঝতে পারছে না ভাইয়ের মতিগতি। কারণ বিয়ের আগে স্পষ্ট জানতো রুষা নামের মেয়েটার চ্যাপ্টার ক্লোজ। নিয়াজ নিশিকে বারবার বলেছিল রুষার সাথে কোনো ধরনের এমন সেমন সম্পর্ক ছিল না ঈশানের। ছোঁয়াছুঁয়ির হিসেব তো বউ পরে। রুষা হাত ধুয়ে পড়ে থাকতো, জানাজানিও রুষাই করতো, অথচ সেসব কিচ্ছু ছিল না। বন্ধুত্বের সম্মানে ঈশান বিয়ে করতে রাজি হয় রুষাকে। পরে রুষাই না করে বিয়েতে। ঈশানের অবশ্য এতে কিছু যায় আসতো না। তারপর সময় পেরিয়েছে, পরিবারের চাপে হোক আর যে কারণেই বিয়েটা হয়েছে। তবে নিজের ভাইকে খুব ভালো করে চেনে নিশি। জেদের হদিস জানে সে। শুধুমাত্র পরিবারের চাপে রাজি হওয়ায় ছেলে তার ভাই নয়। তিতিরের প্রতি কিছু একটা টান না থাকলে জীবনেও রাজি হতো না সে। তিতিরকে আলতো হাতে জড়িয়ে নেয় নিশি। নুরিও হাত রাখে অন্য হাতে। নিশি তিতিরের কপালের ছোট্ট ছোট্ট চুলগুলো সুন্দর মতো কানে গুজে দিতে দিতে বলে, তবুও ভাই বলে না। আমার কেন যেন মনে হচ্ছে বিষয়টা অন্য তিতির। তুই ভাইয়ের স্ত্রী, তুই ছেড়ে দিবি কেন তোর অধিকার? একটা মেয়ের জন্য বিয়ে মানে যে কি? গোটা সমাজ আজ বাদে কাল জানবেই ঈশান আরশাদ দেওয়ানের বউ তুই। যদি সংসারটা না টেকাস, দুনিয়া আঙুলও তোর দিকেই তুলবে। তিতির আচমকা থামিয়ে দেয় নিশিকে। তোমার ভাইয়ের সাথে আমার যে ধরনের সম্পর্ক নেই বড় আপু। আর পাঁচটা স্বামী স্ত্রীর সম্পর্ক আমাদের মধ্যে হয়নি, আর হবেও না। নিশি থমকায়, ইতস্তত করে খানিকটা, সামনে আরো কিছু বলা উচিত কি না বুঝতে পারে না। তবে মন স্থির করে বলেই ফেলে, কেন হবে না? বেঁধে ফেল তুই ভাইকে, যেভাবে সম্ভব। বুঝতে পারছিস আমি কি বোঝাতে চাইছি? পর পুরুষ না ভাই তোর স্বামী, সুতরাং একবারে বদলে ভাই কোথাও যেতে পারবে না। তাচ্ছিলের হাসি হাসে তিতির। শরীর পেলেই পুরুষ মানুষ আটকায়, তোমার ভাইকে আটকাতে? যেখানে ভালোবাসা নেই সেখানে আমার সতীত্ব দান করে দেব? ব্যস্ত হয়ে দুদিকে মাথা নাড়ে নিশি। নুরি হঠাৎ বলে ওঠে, সেটা কখন বললাম বড় আপু? তবে অসম্ভব নয় এটাও তিতির। অন্য পুরুষের হিসেব বাদ, তোর স্বামীকে আটকাতে যা করতে হয় করবি। ছলনা করতে হলে তাও করবি। পাগল হয়েছ? জোর করে শরীর পেলাম, নিজেকে বিলিয়ে দিলাম। মনের হিসেব মিলবে কি করে? বাচ্চা নিয়ে ফেল। নুরির কথায় থমকায় তিতির। বুকের বাঁ পাশে চিনচিন করে ওঠে। মুখটা লজ্জায় ভরে গেল। কি যা তা বলছো তুমি এখানে? বাচ্চা আসে কোত্থেকে? ওভাবেই আসে। বাচ্চা নিয়ে ফেললে ভাই কোথাও যাবে না। ভাইকে চিনি আমি, আমার দৃঢ় বিশ্বাস ভাই ওই রুষাকে ভালোবাসে না। এসবের কথা তোকে বলছি তোর মনের শান্তির জন্য, বুঝলি? বাচ্চা ছাড়াও আমার বড় ভাইয়া তোকে ছাড়বে না, মিলিয়ে নিস। আর বাচ্চা হলে? ছোট আপু প্লিজ, এসব কথা খাপছাড়া লাগছে। সম্ভব নয় সেসব। তাছাড়া আমি নিজেই চাই না তোমার ভাইকে আটকাতে। দুজনেই অবাক হয়, মাথা উঁচোয়। কেন চাস না? মাথা ঠিক আছে তোর তিতির? তোর চোখে মুখে স্পষ্ট লেখা আমার ভাইকে ভালোবাসিস তুই। তিতির শব্দ করে তাচ্ছিলের হাসি হাসে। ভালোবাসা? কি জানি বাসি কিনা, তবে চাই না সে পুরুষকে, চাই না সে পুরুষের সন্তান আমার গর্ভে। যে পুরুষ অন্য নারীকে ছুঁয়ে এসেছে, নিজের প্রথম স্পর্শ পর নারীকে করে এসেছে, সে পুরুষকে আমি আটকাবো কেন? আমার আত্মসম্মান নেই? আছে। ওই বাচ্চাটাকে এই নরকে এনে আমার সাথে ওকেও এই নরকের বাসিন্দা করার মানেই হয় না। যেখানে এসে দেখবে ওকে আনা হয়েছে ওর বাপের সাথে ছলনা করে, যে কিনা তার মাকে নয় অন্য এক মহিলাকে আসক্ত। কি লাভ সে বাচ্চার মুখ দেখে? তোমাদের ভাই সংসারে রাজি হলে আমি তো গোটা জীবনেও সে সংসারে মন বসাতে পারবো না। যতবার আমার বাচ্চাটার দিকে তাকাবো ততবার মনে হবে ওকে আমি আমার দাবার ঘুঁটি হিসেবে দুনিয়াতে এনেছি। আমার আর ওর বাপের ভালোবাসার প্রতীক নয়, ও শরীরের ক্ষুধা মেটানোর প্রতীক। টপ টপ করে পানি পড়তে থাকে তিতিরের চোখ দিয়ে। নুরি ব্যস্ত হয়ে মুছে দেয় বোনের চোখের পানি। বারবি ট্রাস্ট মি, আমি এসব ভেবে বলিনি কথাটা।
একদম বলিনি। আমাদের বিশ্বাস ভাই তোকেই চায়, ভালোবাসে, না টের পেলেও বাসে। রুষাকে নয় সেই চিন্তা থেকে। আমাকে আর কিছু বোঝানোর দরকার নেই। আমি ভাগ্যের হাতে ছেড়ে দেব সবটা। খোদা যেদিকে নিয়ে যাবেন আমাকে, আমি যাব। গন্তব্যের শেষে আমার আশ্রয় তোমার ভাই হলেও তাও মেনে নেব। সে না হলে তাও মেনে নেব। আমার নিজ ইচ্ছা নেই আর। নিশি চুমু খায় বোনের কপালে। কি ম্যাচিওর লাগছে আজকের তাদের বারবিটাকে। তবে বাচ্চা বাচ্চা অভিমান ঠিক রয়ে গেছে মনের ভিতরে। সে স্পষ্ট জানে তার ভাই ভালোবাসে তাদের বারবিকে। আজ না বাসলেও কাল বাসবেই। নিয়াজ তাকে বলেছে সবটা। রুসার ব্ল্যাকমেল বিষয়টা কি তারা এখনো সেটা জানে না? কি এমন ঘটনা থাকতে পারে যার কারণে স্বয়ং ঈশানার সাথ দেওয়ান ভয় পাচ্ছে? এটাও সম্ভব। নিশি সেসব কাউকে বলেনি। নিয়াজের নিষেধ আছে। নুরিকেও বলেনি, আপাতত বলবেও না। ভাইটা তার যা করছে তার পিছনে অবশ্যই বড়সড় কারণ আছে। ততদিন এই বাচ্চা মেয়েটাকেও সামলে রাখা তাদের দায়িত্ব। আবেগের বশে রাগে দুঃখে ভুল সিদ্ধান্ত না নিয়ে নেয়। নিতে দেওয়া যাবে না, একদম যাবে না। মাথা তোলে বোনের, নরম গলায় বলে, ভাগ্যকে বিশ্বাস যখন করিস তাহলে বলবো খোদার মর্জিতে ভরসা রাখ। যা হবে ভালোর জন্যই হবে। প্রমাণ ছাড়া ভুল বোঝা কিন্তু বোকামি। আবার তোমার ভাইয়ের কথা তুলছে তো? সে নিজ মুখে আমাকে বলেছে রুষা। বলতে গিয়ে নিজেই থামে তিতির। আবার সেই দ্বিধা মাথায় এনে হানা দিল, ঈশানের কোন কথা বিশ্বাস করবে সে? যা ওপরে যা, ঘুমিয়ে পড়। মাথা যন্ত্রণা তো কমেনি নিশ্চয়ই। এরকম ব্যথা নিয়ে দাঁতে দাঁত চেপে কি করে যে সহ্য করিস তুই খোদা জানে। কাল ভাইকে বলবো ডাক্তারের কাছে নিয়ে যেতে। এখন এত ভাবতে হবে না। আর একই কথা আবার বলছি তিতির, সময় দে একটু। আগেই সিদ্ধান্ত নিবি না বললাম। সব সময় যেটা দেখা যায় সেটা কিন্তু সত্যি হয় না। মানুষও কিন্তু সবসময় সত্যিটা বলতে পারে না। হাত পা বাঁধা থাকে অনেক সময়। কে বলতে পারে তার ভালোর জন্যই হয়তো তাকে কষ্ট দিতে হচ্ছে। সুতরাং সিদ্ধান্তের শুরুতে নয়, শেষে নিতে হয়, ঠিক আছে? তিতির মাথা ঝাঁকায়। কথাগুলো সে কি ভাবেনি? ভেবেছে। ভেবেছে বলে ঈশানের কাছে গেল। তার প্রতি যেটুকু প্রকাশ করা যা করলো, মনের মধ্যে কোথাও একটা বিশ্বাস আছে বলেই হয়তো তিতির দেরি করে না আর নিচে। ঘুম দরকার, শিহরিতে উঠতে পারবে না তাছাড়া। যদিও তার পিরিয়ড ঠিক হয়নি, প্রথম রোজা রাখতে পারবে না, তবুও শিহরিতে সবাই ওঠে এ বাড়িতে। তিতির বোনদের রেখে ধীরে সুস্থে আসলো ঈশানের রুমের সামনে। সবে 9:45 বাজে। ঈশান নিশ্চয়ই এখন ঘুমাবে না, কিন্তু তার ঘুম দরকার, ভীষণ দরকার। কেমন একটা ইতস্তত হচ্ছে। ঈশানের সাথে কাটানো দুটো রাতই মোটেই স্বাভাবিক ছিল না। অস্বস্তিকর মুহূর্ত দুদিনই। তবুও কাঁপা কাঁপা পায়ে ঘরে ঢুকতেই হতভম্ব হয়ে গেল সে। বিছানার মধ্যে বাঁকা হয়ে শোয়া ঈশান। মুখখানা অস্বাভাবিক লাল লাগছে। কেমন শ্বাস নিতে পারছে না। এমন করছে কেন মানুষটা? তিতির ছুটে গেল সেদিকে। হুমড়ি খেয়ে পড়ল প্রায় ঈশানের ওপর। ঈশানের চোখ জোড়া নিভু নিভু, হাতে ইশারা করছে কিছু একটা, তবে দুর্বল হাত জোড়া তুলতে পারছে না। তিতির ব্যস্ত হলো, কাঁদো কাঁদো গলায় শুধালো, কি হলো আপনার হু? বলবেন তো? এমন করছেন কেন? ঈশান কথা বলতে পারছে না। কোনো মতে হাতের আঙুলের ইশারা করলো বুকের বাঁ পাশটা। দম বন্ধ লাগছে, বুকে চাপ লাগছে। তিতির কি বুঝলো কে জানে। দু হাতে অনবরত উন্মুক্ত বুকে মালিশ করতে লাগলো হাতের সাহায্যে। এখানে কষ্ট হচ্ছে, এখানে। হালকা মাথা নাড়ে ঈশান। জোরে জোরে শ্বাস নিচ্ছে। তিতির উদ্ভ্রান্তের মতো এদিক ওদিক করে। কি করবে সে এখন? তিতির উঠে নিচে কাউকে ডাকতে যেতে চাইলে বাঁধ সাজে ঈশান। হাত পেঁচিয়ে ধরে বুকটায়। এক হাতে বুকের ওপর মালিশ করে, অন্য হাতটা গালে রাখে ঈশানের। কোনো ওষুধ? হ্যাঁ। কি করব আমি? কি সমস্যা না বললে বুঝবো কি করে? ঈশান কথাই বলতে পারছে না। আচমকা নিভু নিভু চোখ জোড়া বন্ধ হতেই আর্তনাদ করে ওঠে তিতির। এই উঠুন না ঈশান ভাই। ঈশান জবাব দেয় না। মুখের রং আরো অস্বাভাবিক হচ্ছে। তিতির এবার হাত ছাড়িয়ে ছুটে গিয়ে করিডোর থেকে চিৎকার করে ডাকে নিশির নাম ধরে। নিশি নুরি তখনও নিচেই বসা। ছোট গিন্নি বাচ্চাদের নিয়ে ঘরে গিয়েছেন। তিতির গলা পেয়ে নিশি নুরি এক প্রকার
ছুটে এলো ওপরে। কি হয়েছে বারবি? তিতির অনবরত কেঁদে যাচ্ছে। কোনো মতে ইশারা করে ঘরের দিকে ভাঙা ভাঙা গলায় বলে ওঠে, তোমার ভাই। দুজনেই তিতিরের সাথে সাথে ঘরে ঢোকে। ভাই প্রায় অর্ধজ্ঞান। নিশি মুখের দিকে তাকিয়ে এক ঝটকায় বুঝে ফেলে তিতিরের দিকে তাকায়, ব্যস্ত গলায় বলে, কি খেয়েছে ভাই? তিতির তখন উদ্ভ্রান্তের মতো করছে। কোনো মতে উচ্চারণ করলো খাবারগুলোর নাম। নিশি কপাল চাপড়ায়। ভাইয়ের চিংড়িতে হাই অ্যালার্জি, ছোট থেকে কড়া নিষেধ আছে। তিতির এবার আরো শব্দ করে কেঁদে ফেলে। নিশি মাথায় হাত রেখে শান্ত হতে বলে, ছুটে যায় ঈশানের ঘরের ওষুধ রাখার ড্রয়ারটার দিকে। এক টানে হাতড়িয়ে একটা ইঞ্জেকশন বের করে আনে, দ্রুত হাতে পুশ করে ঈশানের শিরায়। তিতির তখন থরথরিয়ে কাঁপছে। নুরি শক্ত হাতে ধরে আছে তিতিরকে। নিশি ইঞ্জেকশনটা পুশ করে খানিকটা হাঁপ ছাড়ে, এগিয়ে এসে দাঁড়ায় তিতিরের পাশে। টেনশন করিস না, ঘন্টা খানেকের মধ্যে জ্ঞান ফিরবে। অ্যালার্জির রেশও কেটে যাবে, আরেকটু দেরি হলে সর্বনাশ হতো। তিতির ফুঁপিয়ে যাচ্ছে, কান্নার তোড়ে শরীর ঝড় তুলে কাঁপছে। আমি জানতাম না আমার দোষ। নিশি গালে আলতো হাত রাখে। তোর দোষ হবে কেন পাগলি? তুই তো জানতিস না ভাই কেন খেলো বুঝলাম না। তিতির স্তব্ধ হয়। সত্যিই তো ঈশান তো জানতো, তাহলে সে যখন খাইয়ে দিল ঈশান তাকে না করলো না কেন? আর প্রায় 20 মিনিট নিশি নুরি দুজনেই রইল তিতিরের সাথে। বাড়ির কাউকে জানানোর দরকার নেই বলে চলে গেল তারা। তিতির দরজা লক করে এসে বসলো ঈশানের পাশটায়। মুখের লাল ভাব কমে এসেছে এরই মধ্যে। কনুইয়ে ভর দিয়ে ঈশানের শিহরে আধশোয়া হলো। আমাকে গিল্টি ফিল করাতে এটা করলেন না? এত জেদ? আমাকে পছন্দ করেন না বলে নিজের ক্ষতি করতে হবে? বললেই হয় আসি না আপনার সামনে। কেন কষ্ট দিলেন নিজেকে? তাহলে শুনুন, আপনি সফল হলেন আজকের। আমি কষ্ট পেয়েছি, নিজেকে গিল্টি ভাবছি, আমি অপরাধ বোধে জর্জরিত হচ্ছি। কষ্ট হচ্ছে আপনার কষ্টে, একটা বেইমানের জন্য আমি কষ্ট পাচ্ছি। কপালে নিজের উষ্ণ অধরজোড়া ছোঁয়ালো তিতির। চোখের নোনা জল গড়িয়ে এসে পড়ল ঈশানের বদনখানায়। দরজায় কড়া নাড়ার শব্দ। পিটপিট করে তাকালো তিতির। দরজার বাইরে রিশা রোশনির আওয়াজ পাওয়া যাচ্ছে। নিজে কোথায় আছে পরখ করলো একবার। ঈশানের কপালে কপাল ঠেকিয়ে ঘুমিয়ে পড়েছিল ওই রাতে। সেখানেই আছে এখন। ঘুমন্ত ঈশানের দিকে তাকালো, লোকটা বেঘরে ঘুমোচ্ছে। দ্রুত সরে এসে দরজা খুলল। ঠোঁটে আঙুল ঠেকিয়ে চুপ করতে বলল রিশা রোশনিকে। পাশে রাফিও আছে। তিনজনই ঘুমহীন চোখে দাঁড়িয়ে। তিতিরের ইশারায় শব্দ কমিয়ে ফিসফিসিয়ে বলল, আমরা ফার্স্ট বেবি, ইউ আর লেট। বড় ভাইয়া কোথায়? তিতির নিজের ফিসফিস করে জবাব দিল, হি ইজ লেট। ঘুমই ভাঙেনি। তোরা যা, আমি ডেকে নিয়ে আসি কেমন? তিনজনে মাথা ঝাঁকিয়ে অন্য ঘরের দিকে ছোটে আবার। আজ তারা পরম শেওরিতে সবার আগে উঠেছে। প্রতি বছরই অবশ্য এটাই হয়। তিতির দরজা আটকে এসে বসে ঈশানের পাশে। মুখটা এখন স্বাভাবিক লাগছে, নিঃশ্বাসও ফেলছে স্বাভাবিকভাবেই। কিভাবে ডাকবে বুঝতে পারছে না, অপরাধ বোধ হচ্ছে। ঘড়িতে সময় দেখে, এখন না উঠলে ফ্রেশ হয়ে খেতে যেতে যেতে আজান পড়ে যাবে। অগত্যা বাঁধা হয়ে নরম গলায় ডাকলো, শুনছেন? ঈশানের সাড়া পাওয়া যায় না। ঈশান ভাই শুনছেন? হুম। ধক ধক করে ওঠে তিতিরের বুকের ভিতর। মানুষের ঘুমন্ত কণ্ঠ এত আকর্ষণ করতে পারে। নিজের মুখটা নিচু করে কানের কাছে নেয় ঈশানের। কানের লতিতে নিজের নরম ঠোঁট ছোঁয়ায়। মুহূর্তে ঘুম ভেঙে যায় ঈশানের। বুকের ভিতর তোলপাড় তোলে কিছু একটা। তবে মোটেই তিতিরকে বুঝতে দেয় না সে। ঘুমের ভান করে পড়ে থাকে তিতির। ঠোঁট ছুঁইয়ে ক্ষান্ত হয় না। মৃদু কামড় মারে সেখানটায়, ফিসফিসিয়ে বলে, আমাকে জব্দ করতে উঠে পড়ে থাকেন হ্যাঁ? সোজা হয়ে বসে আবার জোরে ডাকে, ঈশান ভাই উঠবেন না? শিহরির সময় এখন? হুম। মহা সমস্যায় পড়ল তিতির। বারবার এক শব্দ। ঈশান মনে মনে হাসে। এর আগেও আগ রাতে ঘুম ভেঙেছিল তার। তিতিরকে এভাবেই পেয়েছিল কাছে। ইচ্ছে করেই সরিয়ে দেয়নি সে। তিতিরের চোখের পানিতে ভিজে গেছিল তার কপাল। এসব অসভ্য শব্দ না করে উঠুন। আমি আর ডাকতে পারবো না। ঈশান এবার নিভু নিভু চোখে তাকায়। ধীরে সুস্থে উঠে বসে। হেলান দেয় বিছানার হেডবোর্ডে। কি সমস্যা? রোজা রাখবেন না? রাখবো তো। তো মানে কি, খাবেন না? খেতে তো পারবো না সম্ভবত। নিজের হাতে ইশারা করলো তিতিরের দিকে। তিতির ঠোঁট উল্টায়। ও রাতে ভূত খাইয়ে দিয়েছিল। কি খাওয়াবি চিংড়ি?
মুখটা চুপসে গেল তিতিরের, মাথা নিচু করে ফেললো, মিনমিন করে বলল, আমি জানতাম না, সরি। সত্যি জানতি না? না। ও। তিতির মুখ তুলে তাকায়, ঈশান তাকে কিছু বলল না। ধমক আশা করেছিল সে, তবে ঈশান ধমক না দেওয়ায় সে ঠিকই সুযোগের সদ্ব্যবহার করে ফেলল। আপনি বলেননি কেন চিংড়িতে অ্যালার্জি? ভাবলাম বউ জানে আমার খাবারের বাজ বিচার, তা সত্ত্বেও যখন দিচ্ছে ভালোর জন্যই দিচ্ছে হয়তো। তিতির বিরক্ত মুখে তাকায়, বাজে হেয়ালি পছন্দ হচ্ছে না তার। গম্ভীর মুখে বলে, ফ্রেশ হয়ে নিচে চলুন। তুই কোথায় যাবি? তিতির অবাক হয়, সে কোথায় যাবে মানে? শেহরি খাবে না? আশ্চর্য কথা, শেহরি করবো না? ঈশান ভ্রু কোঁচকায়, তোর পিরিয়ড ঠিক হয়েছে? লজ্জায় কান ঝাঁঝিয়ে ওঠে তার, বাজে লোক, তার এত চিন্তা কিসের? লজ্জা দেওয়ার মানে হয় আমি এখন ঘুমাবো তাই বলছেন? রোজা না রাখলে তো তাই করা উচিত। আক্কেল দেখো লোকটার, সে না গেলে বুড়ি শুদ্ধ সবাই তাকে খুঁজবে। মামুনিরা জানলেও এখন কি মামাদেরও জানাবে? ন্যূনতম সেন্স নেই একদম। সে চিন্তা আপনার কেন? খিদে পেয়েছে আমার। আপনার সমস্যা আমি খেলে? ঈশানের জবাবের অপেক্ষা না করে উঠে গিয়ে শব্দ করে বাথরুমের দরজাটা আটকে দেয়। ঈশান মিটিমিটি হাসে, ইচ্ছে করেই লজ্জায় ফেলছে সে তিতিরকে। এক হাতে নিজের এলোমেলো চুলগুলোতে হাত চালায়, ঘাড়ে হাত ডলে বাঁকিয়ে হেসে ফেলে।